অ্যাস্ট্রোনাক্স, অ্যাস্ট্রোনাক্স। ওহো, আজ আবার এসেছো তুমি। কি চাই, কি চাই তোমার? আজ তোমাকে নিয়ে যেতে চাই, আমরা খেলা করব। না, আমি কোথাও যাব না, কোথাও যেতে চাই না। তুমি যাও, তোমাকে তো বলেছি অমল, খেলা আমার ভালো লাগে না। খেলা ভালো লাগে না কেন? সে তুমি বুঝবে না। যাও, তুমি আর আমি আলাদা অমল, একেবারেই আলাদা। আলাদা তো কি হয়েছে? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না অ্যাস্ট্রোনাক্স? কি কঠিন নাম তোমার, অ্যাস্ট্রোনাক্স। আমার আর একটা নাম আছে তো, আমার বাবার দেওয়া, স্কামান্দ্রিয়াস। স্কামান্দ্রিয়াস, এটা তো আরও কঠিন। নামটা নদীর নামে। আমাদের ট্রয় নগরীর মধ্য দিয়ে বহে যায় যে নদী, তার নাম স্কামান্দ্রাস। নদী? আমাদের দেশেও কত নদী আছে, আঁকা বাঁকা ছোট বড় নদী। শুধু কি নদী আমাদের দেশের মাটি ধুয়ে দিচ্ছে সমুদ্রের ঢেউ, তা জানো? সমুদ্র আছে তোমাদের? আমি কোনোদিন সমুদ্র দেখিনি। কত নদীর গল্প, নৌকোর মাঝির গল্প শুনেছি, কিন্তু সমুদ্র দেখিনি কোনোদিন। আমি সমুদ্রের শব্দ শুনবো একদিন, দেখবো একদিন না একদিন। সমুদ্র, আহ, কি দারুণ! তোমার নাম অমল না হয়ে হওয়া উচিত ছিল পাগল। অনেকে আমাকে পাগল বলে তো। তা তোমার নামের কি কোনো মানে আছে? স্কামান্দ্রিয়াস তো নদী, আর অ্যাস্ট্রোনাক্স মানে নগরের রাজা। তোমার বাবা খুব বড় বীর না? তোমার বাবা কি ট্রয়ের সেনাপতি? তা বলতে পারো, তবে উনিই ছিলেন রাজপুত্র। রাজপুত্র? হ্যাঁ, অবাক হচ্ছ কেন? ট্রয়ের রাজা প্রিয়াম এবং রানী হেকাবের বড় ছেলে হেক্টর আমার বাবা। তিনি ট্রয়ের সবচেয়ে বড় বীর আর সেনাপতিও বটে। তার মানে তুমি সত্যি সত্যি রাজপুত্র, একদিন রাজা হবে। রাজপুত্র নিশ্চয়ই, তবে রাজা আমি কোনোদিন হতে পারবো না। কেন? সে অনেক কথা, তুমি বরং তোমার কথা বলো। অমল, তোমার সঙ্গে খেলতে চাইনি বলে তুমি রাগ করেছ? না, রাগ করিনি, তবে কষ্ট হয়েছিল। আমি যখন পৃথিবীতে ছিলাম তখন বেশিরভাগ সময়ই থাকতাম অসুস্থ। আমার বাইরে বেরোনো ছিল মানা। কবিরাজ বলে দিয়েছিল রোদ আর হাওয়া লাগলে রক্ষা নেই। তাই আমি বসে থাকতাম জানলার ধারে, দেখতুম লোকজন যাচ্ছে আসছে, তাদের ডেকে ডেকে কথা বলতুম। সবাই অবশ্য কথা বলতো না, কেউ কেউ আবার মুখ ঘুরিয়ে চলে যেত। তাতে আমার ভারী কষ্ট হতো। ভাবতুম সবাই কেন এত ব্যস্ত, কেন ওদের সময় নেই। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি অমল, কিন্তু আমার লোকজন ভালো লাগে না। আমার শরীরে ভীষণ রাগ, আমার মনের মধ্যে অভিমান আগুনের মতো ধকধক করে। তাই কথা বলতেও ভালো লাগে না। খেলার কথা শুনলে রাগ হয়। আমাকে আবার ফিরতে হবে। কোথায়? ট্রয়ে? তাই তো চাই, কিন্তু কি জানি। আচ্ছা অমল, তুমি যেসব লোকের কথা বলছিলে তারা কারা? ওরা সবাই ভারী মজার লোক। তাদের একজনের কথা এখনও আমার প্রায়ই মনে পড়ে। তার কাঁধে একটা বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, আর বাঁ হাতে একটা ঘটি। পুরনো একজোড়া নাগরা জুতো পরে সে মাঠের পর মাঠ পথ দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলুম, কোথায় যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে। কাজ খুঁজতে যাচ্ছে? তার মানে কি? কি কাজ? কোন কাজ? তা তো আমি জানি নে। আমি ভাবতুম আমিও কাজ খুঁজে বেড়াবো। আর আর আসতো এক দইওয়ালা। দইওয়ালা? সে আবার কি? তোমাদের ট্রয়ে বুঝি দইওয়ালা নেই?
আমাদের তো গায়ে গায়ে দইওয়ালা। সে অবশ্য থাকতো পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। আবার কখনো বা চুপচাপ ঘণ্টার শব্দ শুনতুম, প্রহরী ঘণ্টা বাজাতো। কখনো হয়তো কেউ নেই, কোথাও কিছু নেই, একেবারে থেমে থাকা একটা দুপুর। তখন পিসিমা রামায়ণ পড়তে পড়তে, রামায়ণ রামায়ণ জানো না? সেই যে সীতাকে নিয়ে পালিয়ে গিয়েছিল লঙ্কার রাজা রাবণ। তারপর রাজা রামচন্দ্র সৈন্য সামন্ত জোগাড় করে তাদের সঙ্গে নিয়ে সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছলেন। সেই সোনার লঙ্কায় যুদ্ধ শুরু হলো, ভীষণ যুদ্ধ। শেষ পর্যন্ত যারা রামের বিরুদ্ধে লড়ছিল তারা মারা পড়ল, আর সোনার লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেল। তারপর তারপর রাম সীতাকে নিয়ে দেশে ফিরে এলো। আর সোনার লঙ্কার কি হলো? তুমি অমন কেন করছো ভাই? হ্যাঁ, কি হয়েছে? শোনো, গ্রিস থেকে যুবরানী হেলেনকে নিয়ে একদিন ট্রয়ের এক যুবরাজ পালিয়ে এসেছিল। তারপর প্রতিশোধ নিতে গ্রিসের রাজারা একদিন তাঁর সব যোদ্ধা, বন্ধুবান্ধব, সেনাবাহিনী নিয়ে সমুদ্র পেরিয়ে সোনার ট্রয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো ভীষণ যুদ্ধ। সেই যুদ্ধে আমাদের সোনার ট্রয় পুড়ে ছারখার হয়ে গেল। কি বলছো রাজপুত্র? ট্রয় কেন পুড়ে ছারখার হবে? আমি তো বলছি লঙ্কার কথা, আমাদের রামায়ণের গল্প। তুমি বলছো আমার জীবনের কথা। গল্প নয়, গল্প নয়, আমার জীবনের কথা। আশ্চর্য মিল আমার জীবন আর তোমার গল্প। আচ্ছা আচ্ছা অমল, তোমার সেই প্রহরীর কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, প্রহরী। সে ভারী ভালো লোক জানো, জেগে থাকে সারা রাত আর ঘন্টা বাজায়। বলেছিল ঘন্টা সবাইকে এই কথা বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। অথচ আমি যে বসে আছি অমল, আমাকেও তো যেতে হবে। ওরা আমাকে ডাকছে। ওরা কারা? ওরা আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা, আমার ওরা যারা ট্রয়ের যুদ্ধে মারা গেছে। এখানে আমি শুধু ওদের খুঁজছি, শুধু ওদের যারা মারা গেছে। জানো, একদিন এই যে উঁচু টিলা, এইখানে দাঁড়িয়েছিলাম, তখন সন্ধে। হঠাৎ আমার পেছনে কেউ যেন নিঃশ্বাস ফেলল। অবাক হয়ে পিছনে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। তারপর মনে হলো যেন নিশ্চয়ই কেউ দাঁড়িয়ে আছে। আমি আমি একবার চিৎকার করে উঠলাম, কে? তারপর ভাবলাম সমস্তটাই হয়তো মনের ভুল। আবার দুদিন পরে ওইখানেই দাঁড়িয়েছিলাম, আবারও সেই নিঃশ্বাস। হঠাৎ একটা গাছের ডাল কেঁপে উঠল, কয়েকটা পাখি ছটফট করে উঠল, যেন কেউ দাঁড়িয়ে আছে। তারপর একটা ভাঙা গলার আওয়াজ শুনলাম। কার আওয়াজ? আমার ঠাকুমার। তিনি এভাবে তোমাকে, কিন্তু তুমি চিনলে কি করে? আমি চিনতে পারলাম সেই আওয়াজ। তিনি যে নামে আমাকে ডাকতেন, সে নাম আর কেউ জানে না এখানে। আর তাঁর সেই গলা আমি এত চিনি। ভাঙা ভাঙা কিন্তু অদ্ভুত স্নেহ ঝরে পড়া একটা গলা। কি অপরিসীম স্নেহ! পৃথিবীর অনেক কিছুই ভুলে গেছি আমি, কিন্তু সেই কণ্ঠস্বর ভুলতে পারিনি। তারপর কি হলো? আমাকে তিনি বললেন, পৃথিবীতে তোমার কাজ আছে, অনেক কাজ। তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। আশ্চর্য! আচ্ছা অমল, তুমি যাদের পৃথিবীতে দেখেছিলে তাদের কাউকে কি এখানে দেখেছ?
তোমার সেই কাজ খুঁজে বেড়ানো লোক, সেই দইওয়ালা, সেই প্রহরী? না না, তারা তারা সবাই তো পৃথিবীতেই আছে। আমি তাদের দেখতে চাই, তাই ভাবি আমি একবার পৃথিবীতে যাব। যেন একজনের কথা খুব মনে পড়ে। কে সে? তার নাম সুধা। ভারী ভালো মেয়ে সে। আমার জন্যে ফুল আনতো রোজ, তার আঁচল ভরে ফুল এনে দিত। পৃথিবীর অনেক কথাই ভুলে যাচ্ছি, কিন্তু সুধার কথাই মনে হলে ভাবি কখনো না কখনো পৃথিবীতে ফিরে যাব আমি, অন্তত অন্তত একবার। পৃথিবীতে তোমার সব আছে অমল, দইওয়ালা, প্রহরী, সুধা। আমার কেউ নেই, এমনকি সেই সোনার ট্রয়ও নেই, পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে তুমি কেন পৃথিবীতে যাবে? আমাকে যেতেই হবে। আমি গড়ে তুলব ট্রয় আবার। জানো, কয়েকদিন আগে রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল, তখন একটা বরফের মতো ঠান্ডা হাওয়ায় ঘুম ভেঙে গেল। সেই হাওয়াটা যেন আমায় ডাকলো। দেখলাম অন্ধকারে ছায়ার মতন একজন দাঁড়িয়ে আছে। কি? আমার কিন্তু ভয় করছে আস্তুয়ানাক্স। আমার এক পিসি, তার মুখটা রক্তে ভরা, কথা বলতে চাইল, কথা আটকে গেল। রক্তে ভরা মুখের দিকে তাকিয়ে আমি জিজ্ঞাসা করলাম, তোমার মুখের রক্ত কেন পিসি? কেন এত রক্ত? পিসির মুখ থেকে বেরিয়ে এলো একটা গোঙানি। বললে, ওরা ওরা আমাকে খুন করেছে। খুন? হ্যাঁ, খুন। তুমি অবাক হচ্ছ অমল? আমার সমস্ত স্মৃতি যুদ্ধ, হত্যা আর মৃত্যু দিয়ে ঘেরা। তোমার সমস্ত স্মৃতি মৃদু, স্নিগ্ধ, শ্যামলী নদীর তীরের গায়ে, দইওয়ালা সুর, প্রহরীর ঘণ্টা, তাই তুমি অবাক হচ্ছ। হয়তো রাজপুত্রদের জীবনটাই ওই রকম। তুমি বরং আমাদের পৃথিবীতে চলো। আমি ভালো হয়ে গেছি, আর অসুখ নেই। আমি তোমাকে নিয়ে চাষ খেলবো। আমরা দুজনে গরু হব, সুধাকেও রাজি করাবো লাঙল হতে। তোমাকে আমাদের সেই ফকিরের কাছে নিয়ে যাব, সে আমাদের মন্ত্র শিখিয়ে দেবে। আমি তোমাকে নিয়ে যাব ক্রৌঞ্চ দ্বীপে, সেই পাখিদের দেশে। তোমার কথা শুনলে মনে হয় পৃথিবী কত সুন্দর, কিন্তু তা নয়। এসব মিথ্যে, আমি জানি। মানুষ বড় নিষ্ঠুর, পৃথিবী বড় নির্দয়। তুমি ট্রয় দেখনি অমল, পৃথিবী দেখনি তুমি। সুস্থ ছিলে, তাই বাড়ির বাইরে বেরুতেও পারোনি। তুমি চুপ করো, চুপ করো। তুমি রাগ করেছ রাজপুত্র? না না না, তোমার ওপর নয় অমল। আমার রাগ আমার নিজের ভাগ্যের ওপর। তোমার পৃথিবী, জানলার ধারে বসে দেখা, পথের লোকজন, প্রহরী, দইওয়ালা, আরও আছে রাজার হরকরা। কতদিন মনে মনে দেখেছি রাজার ডাক হরকরা চিঠি নিয়ে পাহাড়ের ওপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে পাহাড়ের পায়ের কাছে। ঝর্নার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। জোয়ারের ক্ষেত, আখের ক্ষেত, সেই ক্ষেতের পাশ দিয়ে যে উঁচু আল, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে আর চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। অমল, আমি তো অসুস্থ ছিলাম না, কিন্তু আমি কি দেখতাম জানো? জন্মের পর থেকেই দেখেছি শুধু যুদ্ধ, শুনেছি শুধু রথের চাকার শব্দ, ঘোড়ার ডাক, অস্ত্রের ঝনঝনা। প্রত্যেক দিন শুনতাম বিলাপ, দেখতাম আহত সৈন্য, নিহত মানুষ। তুমি অসুস্থ, কিন্তু বাইরে কি সুন্দর
সহজ জীবন তোমার, তোমার চারপাশে নদী, মাঠ আর কত মানুষ। আর আমি সুস্থ, কিন্তু আমার চারপাশে কি জীবন, কি নির্দয়তা, কি হিংসা। আমি জন্ম থেকে শুনে এসেছি আমি হেক্টরের পুত্র, আমাকে বীর হতে হবে, সৈনিক হতে হবে। এই আমার হাত, কবে থেকে এই হাতে আমি ধনুকের ছিলা পরাতে শিখেছি। এই হাত দিয়ে আমি মারতাম উড়ে যাওয়া টিয়া পাখিদের, পালিয়ে যাওয়া খরগোশদের। তুমি তুমি মারতে ওদের? তোমার তোমার ভালো লাগে না টিয়া পাখি? কেমন সুন্দর সবুজ ডানা, লাল ঠোঁট, রক্ত দেখে তোমার ভয় করে না? করতো বই কি, লাল ঠোঁটও তো ভালো লাগে, কিন্তু আজ মনে হয় ওটাই স্বাভাবিক। স্বাভাবিক ওই রক্তপাত, ওই রক্তই আমাকে ডাকছে, তাই আমি পৃথিবীতে যাব। কিন্তু অমল, তুমি কেন এই পৃথিবীতে যেতে চাও যেখানে এত রক্ত, শুধুই রক্ত আর হিংস্রতা, হাড় হিম করা হিংসা? না না না, পৃথিবী আসলে রক্ত হত্যা দিয়ে গড়া নয় আস্তুয়ানাক্স, হতে পারে না। ওসব কারণ না কারো চক্রান্ত। আসলে মানুষের অসুখ করেছে, তাই সে হত্যা করে, তাই সে হিংসা করে। কিন্তু অসুখ যখন, তখন নিশ্চয়ই একদিন সেরে যাবে। অসুখের কি শেষ নেই? অসুখ? অসুখ নয়, অসুখ নয়। মানুষ নিজেই হিংস্র স্বভাবী। আমরা হিংস্র, কিন্তু সে তুমি বুঝবে না। তোমার মন দুর্বল, তুমি অসুস্থ। আস্তুয়ানাক্স, তুমি কি মনে করো সুস্থতা, বলিষ্ঠতা, বীরত্ব মানে কি শুধুই হিংস্রতা, প্রতিযোগিতা, নির্দয় আক্রমণ? এর আর কোনো মানে কি হতে পারে না? তাহলে বন্ধুতা, সহমর্মিতা, ভালোবাসা, এগুলো? আসলে অমল, তুমি পারবে না এ কঠিন পৃথিবীর লড়াই লড়তে, তাই হয়তো এই সব কথা বলছো। কিন্তু আমার আর সময় নেই। আমাকে যেতে হবে পৃথিবীতে, আমাকে আবার লড়তে হবে, আবার গড়তে হবে ট্রয়। আর নতুন করে ট্রয়কে গড়তে হলে শক্তি চাই, শক্তি, রক্ত চাই, সংগ্রাম চাই। কেন তোমাদের ট্রয় পুড়ে ছাই হলো আস্তুয়ানক্স? কি হয়েছিল? যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। ওই যে তুমি বললে তোমাদের রামায়ণের কথা, ঠিক ওই রকমই ঘটেছিল ট্রয়ে। আমাদের দেশেও এক রাবণ ছিল, সে কন্দর্পকান্ত পুরুষ প্যারিস, আমার কাকা। সে গ্রিস দেশে গিয়ে সেখানকার যুবরানী হেলেনের রূপমুগ্ধ হয়ে তাকে নিয়ে পালিয়ে এসেছিল। সুন্দরী শ্রেষ্ঠা হেলেনের স্বামী যুবরাজ মেনেলাউস এবং গ্রিসের অন্যান্য রাজা ও তাদের বন্ধুরা, যাদের অনেকেই ছিল একসময় হেলেনের পানি প্রার্থী, হেলেনের বিবাহের পর সেই প্রণয়ীরা অঙ্গীকার করে তারা হেলেনকে সকল বিপদ থেকে রক্ষা করবে। সেই রাজারা, যোদ্ধা বন্ধুরা ওই অপহরণের প্রতিশোধ নিতে 1000 জাহাজ সঙ্গে বিশাল সম্মিলিত সেনাবাহিনী নিয়ে সমুদ্রপথে এসেছিল ট্রয় নগরী ধ্বংস করে হেলেনকে ফিরিয়ে নিয়ে যেতে। সেই শুরু মহাযুদ্ধের, 10 বছর ব্যাপী ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ। একটু একটু মনে আছে আমার। আমার বাবা, পৃথিবীর সবচেয়ে বড় বীর, একদিন যুদ্ধক্ষেত্র থেকে আর ফিরলেন না। ফিরে এসেছিল তার ছিন্ন ভিন্ন দেহের একতাল দলা পাকানো মাংসপিণ্ড। আস্তুয়ানাক্স, মাংসপিণ্ড আমার বাবার। তিনি বীর হেক্টর চেয়েছিলেন গ্রিকদের হাত থেকে জন্মভূমি ট্রয়কে রক্ষা করতে। আস্তুয়ানাক্স, আমার খুব কষ্ট হচ্ছে আস্তুয়ানাক্স, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে রাজপুত্র।
অমল, আমাদের দুজনের মৃত্যুই খুব অল্প বয়সে। আমার তো মৃত্যু হয়নি। হ্যাঁ, ওহ, তুমি পাগল পাগল। মৃত্যু না হলে এখানে তুমি এলে কি করে? এটা তো মৃত্যুপুরী। বললাম না যে রাজা নিয়ে এসেছেন। যে রাজা চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা করে থেকেছি, সেই রাজা। রাজা তোমাকে এখানে নিয়ে এসেছেন। হ্যাঁ, রাজা? কোন রাজা? রাজাকে তুমি চেনো না। আমিও তাকে দেখিনি, কিন্তু শুনেছি তিনি সবচেয়ে বড়। সারা আকাশ, সমস্ত বিশ্বের তিনি রাজা। সারা আকাশের রাজা, সমস্ত বিশ্বের রাজা তোমাকে চিঠি পাঠিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমার সারা গায়ে জ্বর, সারা শরীর চোখ ব্যথা। এমন সময় এলো রাজার দূত। এসেই জানলা খুলে দিলেন। বললেন, প্রদীপের আলো নিভিয়ে দাও, আকাশের তারা থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। সেই তারার আলোয় স্নান করতে করতে আমি ঘুমিয়ে পড়লুম। তারপর যখন চোখ মেললুম, তখন দেখি আমি এখানে। মনে হলো যেন আমি এখানে আছি কতদিন, যেন বহুদিন ঘুমিয়েছিলাম। এই কি মৃত্যু? মৃত্যু কি ঘুম? না, মৃত্যু ঘুম নয়। মৃত্যু মানে বেদনা, মৃত্যু মানে তীব্র এক, যাকে বলে না আমিও জানি না, কিন্তু আমি দেখেছি সেই মৃত্যু। কোন সেই মৃত্যু? শোনো আমার মৃত্যুর কথা। আমার বাবার মৃত্যুর পর কিন্তু ট্রয় ভেঙে পড়েনি। অনেক দিন ধরে লড়াই চলল, অনেক দিন, পুরো 10 বছর ধরে ভয়ঙ্কর লড়াই। গ্রিকরা সমুদ্র খাঁড়ি পার হয়ে নদীর স্রোতে অন্ধকারে নৌকা ভাসিয়ে নগরের খুব কাছে চলে আসে। যুদ্ধ হয়, আগুন জ্বালিয়ে দেয়, গরু ভেড়া লুট করে নিয়ে পালিয়ে যায়। লোক মরে, ছিন্ন ভিন্ন লাশ জমে, চিতা জলে, দাও দাও চিতা, অসংখ্য অজস্র, তাতে জ্বলছে লাশ, শুধু লাশ। এই হলো আমার ছেলেবেলা। তোমার রাজা তোমাকে কোন চিঠি পাঠাতেন জানি না। আমি যেসব চিঠি পেতাম তা রক্ত দিয়ে লেখা, তাতে মানুষের মাংস পোড়া গন্ধ। একদিন শুনলুম গ্রিকরা নাকি শেষ পর্যন্ত চলে যাচ্ছে। সৈন্যরা বললে তারা দেখেছে গ্রিক জাহাজগুলো আস্তে আস্তে খাঁড়ি ছাড়িয়ে সমুদ্রের দিকে চলেছে। সবাই দেখল ওরা চলে গেল। ট্রয়ের পাঁচিলের বাইরে মাঠে কোনো সেনার তাঁবু নেই, সব খালি। যুদ্ধ শেষ? হ্যাঁ, যুদ্ধ শেষ। এবার হয়তো শান্তি। ফাঁকা সমুদ্র তীরে পড়ে আছে কেবল বিশাল একটা সুন্দর কাঠের ঘোড়া। সুন্দর কাঠের ঘোড়া? সবাই বললে, নিয়ে এসো কাঠের ঘোড়াটাকে, অ্যাথেনার মন্দিরের আঙিনায় সাজিয়ে রাখো। একজন আহ্লাদে নেচে নেচে বললে, গ্রিকদের উপহার, গ্রিকদের উপহার। আমাদের পূজারী বললেন, গ্রিকদের উপহারে বিশ্বাস করো না, ওটা মঙ্গলময় নয়, হয়তো ওতে লুকানো আছে কোনো সর্বনাশ। তারপর কি হলো? সমুদ্র তীরে দাঁড়িয়েছিল বিশাল এক কাঠের ঘোড়া। কি চমৎকার কারুকার্য তার, অপূর্ব। সবাই মিলে টেনে আনলো সেই কাঠের ঘোড়া। গ্রিকরা চলে গেছে, আনন্দে পাগলা হয়ে উঠল ট্রয় নগরীর সবাই। শান্তি শান্তি, যুদ্ধ শেষ। সে কি আনন্দ! সারা দিন সারা রাত্রি শুধু আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া পান। তারপর ধীরে ধীরে রাত নেমে এলো। মাঝরাতের পর সমস্ত ট্রয় অচেতন, হয় ঘুমে নয় মদে। আর সেই সময় ওই কাঠের ঘোড়ার পেটের ভিতর থেকে বেরিয়ে এলো 12 জন গ্রিক যোদ্ধা। এতক্ষণ তারা লুকিয়েছিল,
বেরিয়ে এলো এবার মৃত্যু পরোয়ানা নিয়ে, মৃত্যুর চিঠি। সেই চিঠি পাঠিয়েছিলেন নিশ্চয়ই তোমার রাজা। রাজা কখনোই এমন চিঠি পাঠাতে পারেন না। না 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 না, রাজা চিঠি পাঠাননি। রাজা নিজেই এসেছিলেন মৃত্যু হয়ে, নিজেই। সেই গ্রিক সৈন্যরা বেরিয়ে এসেই খুলে দিল নগরের ফটক, আর হু হু করে ঢুকতে লাগলো গ্রিক সেনার দল, ক্ষুধার্ত বাঘের মতো। দিনের বেলায় ফিরে যাওয়া সৈন্যরা গোপনে রাতের অন্ধকারে আবার ফিরে এসেছিল ট্রয়ে। তারা খোলা তরোয়াল হাতে লাফিয়ে পড়ল ঘুমন্ত রাজবাড়িতে, শহরে, নির্বিচারে সকলকে হত্যা করল। প্রত্যেকটি পুরুষকে, প্রত্যেকটি বাড়ি লুট করল, প্রত্যেকটি মেয়েকে বেঁধে নিয়ে গেল সমুদ্রের ধারে, আর ট্রয় নগরীতে আগুন লাগিয়ে দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো ট্রয়। কিন্তু তার মধ্যে আমি বেঁচে রইলাম অমল। আর সবাই মৃত। ট্রয়ের প্রত্যেকটি পুরুষ মৃত, প্রত্যেকটি নারী সৈন্যদের লুঠের মাল। আমার পিসি, যার রক্তাক্ত মুখ আমি সেদিন দেখলাম রাত্রে, তিনি ছিলেন মন্দিরের পূজারিণী। তাকে ওরা টেনে নিয়ে গেল, আমার মাকে টেনে নিয়ে গেল দাসী করে, আর সিদ্ধান্ত নিল কোনো পুরুষকে ওরা বাঁচতে দেবে না। শিশু হলো, আমিও তো পুরুষ। আমাকে ওরা ট্রয়ের ওই সুউচ্চ প্রাচীর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমার চেহারাটা দেখেছিলেন কেবল আমার বুড়ি ঠাকুমা। চোখ নেই, নাক নেই, পা নেই, রক্তমাখা এক মাংসের পিণ্ড। এই পৃথিবীকেই আমি দেখেছি অমল, এই পৃথিবীকে। সেই পৃথিবীতে তুমি কেন ফিরে যেতে চাও রাজপুত্র? সবাই যে চায় আবার ট্রয় গড়তে হবে, সেই মৃত্যুপুরী আবার হয়ে উঠবে জীবন্ত রাজপুরী, রাজপ্রাসাদ, লোকালয়, দেবালয়, আবার জাহাজ, আবার সৈন্য, আবার যুদ্ধ, আবার মৃত্যু, আবার ধ্বংস, আবার কি আস্তোয়ানাক্স, আবার জীবন, আবার মৃত্যু, আবার ধ্বংস। তবে কেন কেন যাবে পৃথিবীতে আস্তোয়ানাক্স? অমল, আমার জন্মভূমি ডাকছে, আমার প্রিয় নদী ডাকছে, প্রিয় সমুদ্র ডাকছে, রক্ত ডাকছে, প্রতিশোধ ডাকছে, আমার স্মৃতি, আমার সত্তা, আমার অতীত ডাকছে। রাজা আমাকে খবর পাঠিয়েছেন যেতে হবে। রাজা? এই মৃত্যুর মধ্যে, ধ্বংসের মধ্যে কে তোমার রাজা? তার জন্যেই দাঁড়িয়ে আছি। তোমাকে তিনি এনেছেন এই রাজ্যে ঘুমের অন্ধকারে, নক্ষত্রের আলোয়। আমাকে তেমনি তিনি নিয়ে যাবেন এক নিষ্ঠুর জাগরণে, সূর্যের জ্বলন্ত রূঢ়তায়। এইখানে, এইখানে তিনি আসছেন। এইখানে রাজা? অ্যাস্টোয়ানাক্স, কি বলছো? ওই দেখো দূরে ধুলোর ঝড় উঠেছে, লাল ধুলোর পেছনে একটা সাদা ঘোড়ার ওপর বসে আছেন তিনি। তিনি আসছেন। ওই ঝড় তখনই ওঠে যখন কাউকে তিনি মৃত্যু থেকে জীবনের দিকে ছুঁড়ে দিতে চান। সাবধান, সাবধান অমল, সরে যাও, এখানে দাঁড়িও না। অন্ধ হয়ে যাবে ঘূর্ণির ঝাপটায়, টুকরো হয়ে যাবে সাদা ঘোড়ার খুঁড়ের ধাক্কায়। পালাও, পালাও অমল, পালাও। কোথাও না, কোথাও আমি পালাবো না রাজপুত্র, আমি তোমার সঙ্গেই যাব। কোথায় যাবে এই যুদ্ধ, এই ধ্বংস, এই মৃত্যুর মধ্যে? তুমি অসুস্থ মানুষ। না না না, হয়তো দেখবে পৃথিবী বদলে গেছে, যুদ্ধ নেই, ধ্বংস নেই, মানুষের অসুখ সেরে গেছে। অসুখ তো সেরেও যায় রাজপুত্র, আমি তো সেরে গেছি। তোমার আর আমার পৃথিবী আলাদা। আমার ট্রয়, সংঘর্ষ, সংগ্রাম, তোমার 5 মোড়া পাহাড়, শ্যামলী নদী, শান্তি, তৃপ্তি, আলাদা নয় রাজপুত্র, আলাদা নয়। আমি ছোট ছিলাম, পৃথিবীর সবটুকু দেখিনি। আমি অসুস্থ ছিলাম, বাইরে বেরোতে পারিনি, কিন্তু এখন আমি সব দেখতে চাই। রাজা যদি এমন করে ঝড় তুলতে পারেন, ধ্বংসের ঝড়, আমি পালিয়ে যাব না। আমি তোমার সঙ্গে ঝড়ের মধ্যেই মরব। আমি তো কোনোদিন মরিনি,
ঘুমিয়েছিলাম, এবার আমি জেগেছি, এবার হয়তো তোমার মতো মরতে হবে। না 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 অমল, তুমি সরে যাও। রাক্ষসের মতো জ্বলন্ত চোখ নিয়ে কি ভয়ঙ্কর এক ঝড় এগিয়ে আসছে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না অমল। আস্তুয়ানাক্স রাজপুত্র, পাগল পাগল তুমি অমল। কি অন্ধকার! কোথায় তোমার হাত অমল? তোমাকে আমি দেখতে পাচ্ছি না। আস্তুয়ানাক্স, অমল, কোথায় তোমার হাত?